অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পেপার 1-এ ইউনিট 9 রয়েছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে ইউনিটটি রয়েছে অত্যন্ত বড় এবং ইম্পর্টেন্ট একটা ইউনিট, যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর আমাদের অন্ততপক্ষে 5 থেকে 6টা প্রশ্ন আসে এবং এর মধ্যে এই ইউনিটের মধ্যে আমাদের টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে অনেক রকম প্রশ্ন বিগত নেট এবং সেট এক্সামে এসেছিল এবং আগামী পরীক্ষাগুলোতেও কিন্তু আসবে। আজ যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ডিসেম্বরে অর্থাৎ 2023 সালে যে নেট এক্সাম হয়েছিল সেই পরীক্ষার যে এই টপিকের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনাটা হবে। মানে এমন নয় যে কোনো আমি বই থেকে তুলে নিয়ে তোমাদের সামনে এই প্রশ্নগুলো আলোচনা করছি, একদমই তা নয়। তোমরা যারা পরীক্ষা দিয়েছো ডিসেম্বরে, বিভিন্ন শিফটে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দিয়েছো, প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে 2023-এর ডিসেম্বরে আসা প্রশ্ন। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এই টপিক থেকে কতগুলো প্রশ্ন এবং কি কি টাইপের প্রশ্ন এসেছে নেট পরীক্ষাতে, সেই জন্যই কিন্তু আজকে তোমাদের জন্য এই ভিডিও, যাতে তোমরা বুঝতে পারো এই টপিক থেকে আগামী নেট এক্সাম বা সেট এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো চলো, ইতিমধ্যেই তোমরা ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস প্রত্যেক সপ্তাহে একটা করে পাচ্ছ। এবার এই ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসের সাথে সাথে কিন্তু বিভিন্ন ইউনিটের বিভিন্ন টপিক ওয়াইজ যে ভিডিও, সেগুলোও কিন্তু তোমরা এবার থেকে পাবে। তো আজ আমি শুরু করলাম আমাদের ফার্স্ট পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিটের ক্লাইমেট চেঞ্জ এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার ক্লাস। তো দেখো, প্রথম আজকে যে আমরা প্রশ্নটা দেখব কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ইনভার্স অফ টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য মেইন কজ অফ হুইচ অফ দ্য ফলোইং। এই যে ইনভার্স অফ টেম্পারেচার বলছে, অর্থাৎ এই শব্দটার মানে আমরা যদি বুঝি তাহলে কিন্তু এর উত্তর আমরা করতে পারবো। ইনভার্স অফ টেম্পারেচার কথাটার অর্থ এখানে বোঝাচ্ছে তাপমাত্রার বিপরীত অবস্থা। আমরা সাধারণত টেম্পারেচার বা তাপমাত্রা এটা দেখে থাকি যে যত আমরা উপরের দিকে যাব বা হাই অল্টিটিউডের দিকে যাব, টেম্পারেচার কি হচ্ছে, আমাদের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কমছে, তাই তো, ডিক্রিজ হচ্ছে। কিন্তু ইনভার্স অফ টেম্পারেচারে আমরা দেখতে পাবো যে না কমে সেটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, না কমে সেটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এই ইনক্রিজ হওয়ার মেইন কজটা কি, এখানে তোমার কাছে উত্তরটা জানতে চেয়েছে। তাহলে দেখো অপশন কি কি রয়েছে। অপশন রয়েছে এ ডাস্ট স্টর্ম, অপশন বি ডিসপারশন অফ এয়ার পলিউটেন্টস, অপশন সি অ্যাকুমুলেশন অফ এয়ার পলিউটেন্টস এবং অপশন ডি ওজোন ডিপ্লিশন। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? আমরা যদি দেখি অ্যাকুমুলেশন অফ এয়ার পলিউটেন্টস হয়, অর্থাৎ যেগুলো বায়ুর দূষক বা এয়ার পলিউটেন্টস, এগুলোর অ্যাকুমুলেশন হলেই তাহলে ইনভার্স অফ টেম্পারেচার আমরা দেখতে পাবো। তাহলে মেন কজ হচ্ছে অ্যাকুমুলেশন অফ এয়ার পলিউটেন্টস। তাহলে আশা করি বুঝতে পারলে যে এর মেন কজ কি। ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেন আমরা দেখবো। একটা আমাদের স্টেটমেন্ট টাইপের প্রশ্ন দিয়েছে, দুটো স্টেটমেন্ট দিয়ে বলছে যে কোনটা সঠিক বা কোন দুটো সঠিক বা কোনটা সঠিক কোনটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1-এ বলেছে, ইফ গ্লোবাল এভারেজ ওয়ার্মিং ইজ লিমিটেড টু 1 or 2 additional degrees, some regions will experience enhanced agricultural productivity. তাহলে গ্লোবাল এভারেজ ওয়ার্মিং ইজ লিমিটেড বলেছে, লিমিটেড টু 1 or 2 additional degrees, সাম রিজিয়ন, কিছু রিজিয়ন আছে যেগুলো কি এক্সপেরিয়েন্স করবে, এনহ্যান্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, অর্থাৎ এগ্রিকালচার যে প্রোডাক্টিভিটি হচ্ছে সেটা এনহ্যান্স হবে, এটা বলছে। এবং স্টেটমেন্ট 2-এ বলছে, বিয়ন্ড 2 ডিগ্রি সেন্টিগ্রেড টু 3 ডিগ্রি সেন্টিগ্রেড গ্লোবাল এভারেজ ওয়ার্মিং এসেন্সিয়ালি অল ইম্প্যাক্টস বিকাম ডিলিটেরিয়াস। ডিলিটেরিয়াস মানে হচ্ছে এখানে ক্ষতিকারক বা ধ্বংসাত্মকের কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো গ্লোবাল এভারেজ যে টেম্পারেচার, এটা বিষয়ে আমাদের যেহেতু প্রশ্নটা বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন স্টেটমেন্টটা ঠিক বা ভুল। দেখো প্রথমে গ্লোবাল এভারেজ ওয়ার্মিং কি বলেছে, ইজ লিমিটেড বলেছে টু 1 or 2 অ্যাডিশনাল ডিগ্রি। এবং এক্ষেত্রে এই রকম কন্ডিশন যদি হয় তাহলে আমরা কি দেখব, উইল এক্সপিরিয়েন্স এনহ্যান্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। তাহলে এটা কি, এটা আমাদের অবশ্যই ঠিক, তাই তো। স্টেটমেন্ট প্রথমটা অবশ্যই ঠিক। সেকেন্ড স্টেটমেন্ট, এটাও কিন্তু দেখো আমাদের কারেক্ট রয়েছে। বলা হচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কি হচ্ছে, যদি বেড়ে যায়, তাহলে
অল ইম্প্যাক্টস বিকাম ডিলিটেরিয়াস, মানে ধ্বংস হয়ে যাবে বা ক্ষতিকারক প্রভাব পড়বে, তাই তো? তাহলে দুটো স্টেটমেন্টই হচ্ছে আমার কারেক্ট, অর্থাৎ অপশন এ বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন বলছে which of the following gases has the maximum contribution to global warming? বহুবার কিন্তু নেট এবং সেট এক্সামে এই প্রশ্ন এসেছে এবং অপশনগুলো কিন্তু কম বেশি প্রত্যেক বছরই একই রকমই দিচ্ছে। তাহলে কোন এমন গ্যাস রয়েছে যার কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে সবথেকে বেশি বা ম্যাক্সিমাম? ভেরি ইজি কোশ্চেন, কিন্তু তোমরা অনেকেই পরীক্ষাতে বারবার কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল করে আসো। এই সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন গ্যাসগুলো রয়েছে যেগুলো গ্লোবাল ওয়ার্মিং এ কতটা কন্ট্রিবিউশন করছে, তার পার্সেন্টেজ কি রয়েছে সেটা কিন্তু সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, তাহলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে অপশন হিসাবে কি রয়েছে? সিএফসি, CH4 বা মিথেন, SF6 আর রয়েছে CO2। তাহলে খুব সহজ প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কার থাকে? অবশ্যই থাকে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কন্ট্রিবিউশন আমাদের সবথেকে বেশি থাকছে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্নে চলে আসবো। 4 নম্বর দেখো কি রয়েছে, which of the following activities has contributed maximum to global warming? কোন এমন কাজ বা অ্যাক্টিভিটিস রয়েছে যার ফলে ম্যাক্সিমাম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে? এমন কি কাজ বা অ্যাক্টিভিটিস রয়েছে? অবশ্যই মনুষ্যসৃষ্ট কোনো কাজ বা অ্যাক্টিভিটিস এর কথা এখানে বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ডিফরেস্টেশন, এগ্রিকালচার এবং ফসিল ফুয়েল কম্বাশন। তাহলে কোনটার ফলে ম্যাক্সিমাম হচ্ছে? দেখো প্রত্যেকটার কারণেই কিন্তু হয়, প্রত্যেকটার কারণেই আমাদের কি আমরা দেখি যে গ্লোবাল ওয়ার্মিং প্রত্যেকটার কারণেই হচ্ছে, কন্ট্রিবিউশন প্রত্যেকটারই রয়েছে, কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম যেহেতু বলে দিয়েছে সেই জন্য আমার উত্তরটা হবে ফসিল ফুয়েল কম্বাশন। ঠিক আছে, মানে জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে তার দহনের জন্যই আমরা কি দেখতে পাচ্ছি, কন্ট্রিবিউশন ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পড়ছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস মানে লাস্ট যে নেট এক্সাম হয়েছে 2023 সালের ডিসেম্বরে, তার প্রশ্নগুলোই কিন্তু আলোচনা হচ্ছে এবং এই প্রত্যেকটা প্রশ্নই ইতিমধ্যে অফলাইন ব্যাচে আলোচনা হয়ে গেছে। অফলাইন এবং অনলাইন দুটোতেই কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে। যারা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, যারা মনে করছো যে আমাদের আগামী নেট এবং সেট এক্সামের প্রিপারেশনটা খুব ভালোভাবে দরকার পেপার 1 এর জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদের যে দেখো নাম্বার দেওয়া রয়েছে 87774049 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি বলে দেবো যে তোমরা কিভাবে অনলাইন এবং অফলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে, কারণ ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে প্রত্যেক দিন আলোচনা হচ্ছে। এমন কোনো দিন নেই যেই দিন প্রশ্ন নিয়ে বা প্রশ্ন উত্তর সেশন আমাদের হয় না। টপিক ওয়াইজ আলোচনার সাথে সাথে প্রত্যেকটা দিন 20টা করে প্রশ্ন কিন্তু আলোচনা হয় এবং তোমাদেরও যাতে সুবিধা হয়, যারা হয়তো প্রিপারেশন নিতে পারছো না পেড ব্যাচে এসে, তাদের জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা যে তোমাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো সলভ করিয়ে দেব। ঠিক আছে, তো দেখো এবার আরো একটা প্রশ্ন আমরা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলা হচ্ছে যে ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এর কনটেক্সটে which of the following observations are correct for 20th century with reference to 1750? তাহলে কিসের রেফারেন্সে? 1750 রেফারেন্সে আমাদের 20th সেঞ্চুরিতে আমরা কি কি দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, তাহলে 1750 টু 20th সেঞ্চুরি এই যে পিরিয়ড, এর মধ্যে আমরা কি কি অবজার্ভ করতে পারলাম ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে দেখো অপশন কি রয়েছে, প্রথমেই বলছে দ্য গ্লোবাল এভারেজ সারফেস টেম্পারেচার হ্যাজ ইনক্রিজড বাই 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড। বি নাম্বার বলছে গ্রেটার ইনক্রিজ ইন ডে টাইম টেম্পারেচার দেন নাইট টাইম হ্যাজ বিন অবজার্ভড। সি নাম্বার বলেছে গ্লোবাল এভারেজ সি লেভেল রোজ 0.1 to 0.2 মিটার লার্জলি ডিউ টু থার্মাল এক্সপ্যানশন। ডি নাম্বার বলছে দ্য অ্যাটমসফিয়ার কনসেন্ট্রেশন অফ CO2 হ্যাজ ইনক্রিজড বাই 31%। লাস্ট বলেছে প্রিসিপিটেশন ইন দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার হ্যাজ ডিক্রিজড বাই 1% পার ডিকেড। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি কি হবে, কোনগুলো আমরা দেখতে পাচ্ছি? দেখো প্রথম যেটা রয়েছে আমাদের এ,
ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা 20th সেঞ্চুরিতে যেটা অবজার্ভ করতে পারছি, প্রথম যে গ্লোবাল এভারেজ সারফেস টেম্পারেচার ইনক্রিজ হয়েছে বাই 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমাদের এ নাম্বারটা থাকবে, আমাদের এ নাম্বারটা কিন্তু অবশ্যই থাকবে। আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি, গ্লোবাল এভারেজ সি লেভেল রোজ। আমরা জানি যে আমাদের যে সি লেভেল তার কি হচ্ছে, সমুদ্র জলতলের যে মাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কতটা পেয়েছে, 0.1 থেকে 0.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাহলে সি নাম্বারটা হবে। এবং অ্যাটমসফিয়ার কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড হ্যাজ ইনক্রিজড বাই 31%, এটা হবে। এই যে অ্যাটমসফিয়ারের আমরা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি কিসের, কার্বন ডাই অক্সাইডের, এটা ইনক্রিজ হয়েছে 31% পর্যন্ত। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এ সি ডি, তাহলে এ সি ডি কোন অপশনে আছে, এ সি ডি আছে আমাদের অপশন বি তে। আরেকবার রিপিট করি, আমরা প্রশ্নটা দেখলাম কি, ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে আমরা 20th সেঞ্চুরিতে কি কি দেখতে পেলাম উইথ রেফারেন্স টু 1750। তাহলে আমরা দেখলাম গ্লোবাল এভারেজ সারফেস টেম্পারেচার ইনক্রিজ হয়েছে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে সাথে সি লেভেল সেটাও বেড়েছে কতটা, 0.1 টু 0.2 মিটার বেড়েছে, এবং অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা কনসেন্ট্রেশন সেটাও বেড়েছে কতটা, 31%। তাহলে এ সি ডি কোন অপশনে আছে, অপশন বি তে আছে। ক্লিয়ার, তাহলে আমাদের এটা হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার 6 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, amongst the following greenhouse gases whose global warming potential is considered as 1। গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বলছে যে এই যে 4টে গ্যাসের নাম দিয়েছে তার মধ্যে এক, মানে প্রথমে কে আছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালে। দেখো একটু আগেই কিন্তু এটা আমি করালাম তোমাদের, তাই না, একটু আগেই করানো হলো যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন গ্যাস সব থেকে বেশি দায়ী, বা জলবায়ুর পরিবর্তনে কোনটা বেশি আমাদের সাহায্য করছে। ঠিক আছে, তাহলে কি হবে, কনসিডার্ড অ্যাজ 1, মানে 1 নম্বরে রয়েছে অপশন রয়েছে সিএফসি, N2O, CO2 এবং CH4। ভেরি ইজি প্রশ্ন, অপশন সি কার্বন ডাই অক্সাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো একটু আগে আমি কিন্তু এই প্রশ্নটা একটু অন্যরকম ভাবে ছিল, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডই হয়েছিল। এই যে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নেই বলেছিলাম যে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং, তাহলে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিং কার ছিল, কার্বন ডাই অক্সাইড বা CO2 ছিল। একই রকম ভাবে 6 নম্বর প্রশ্নের উত্তরটাও আমরা দেখলাম যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ইজ কনসিডার্ড অ্যাজ 1 বা প্রথম কার আছে, কার্বন ডাই অক্সাইড বা CO2 আছে। ঠিক আছে, এবার 7 নম্বর প্রশ্নে আসো। 7 নম্বর দেখো প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট থেকে আমাদের উত্তরটা করতে হবে। বলছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ আর্কটিক সি আইস সিগনিফিকেন্টলি থিনার নাও দেন অ্যাবাউট এ সেঞ্চুরি অ্যাগো। স্টেটমেন্ট 2 এ বলছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ট্রপিক্যাল রিজিয়নস হ্যাভ ওয়ার্মড মাচ ফাস্টার দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি আমাদের এখান থেকে বেছে নিতে হবে যে কোন স্টেটমেন্টটা ঠিক বা ভুল, না দুটোই ঠিক না দুটোই ভুল, এটা আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে আমরা স্টেটমেন্ট ওয়াইজ দেখব। প্রথম স্টেটমেন্টটা দেখো কি বলেছে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের জন্য কি হয়েছে, আর্কটিক সি এর যে আইস, আর্কটিক সি এর যে আইস বা বরফ সেটা কি হচ্ছে সিগনিফিকেন্টলি থিনার, আস্তে আস্তে স্তরটা পাতলা হয়ে যাচ্ছে, দেন অ্যাবাউট এ সেঞ্চুরি এগো। তাহলে এটা তো একদম সঠিক, তাই তো, আস্তে আস্তে তো বরফের গলন হলে কি হবে, সেই লেয়ারটা পাতলা হয়ে যাবে, তাহলে এটা আমাদের কারেক্ট রয়েছে। সেকেন্ড স্টেটমেন্ট বলছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ট্রপিক্যাল রিজিয়নস হ্যাভ ওয়ার্ম মাচ ফাস্টার দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা কিন্তু আমাদের ভুল দিয়েছে, ঠিক নয় এটা। ডিউ টু ক্লাইমেট চেঞ্জের জন্য কি বলছে, ট্রপিক্যাল রিজিয়নস হ্যাভ ওয়ার্ম, তাড়াতাড়ি গরম হচ্ছে, হ্যাভ ওয়ার্ম মাচ ফাস্টার দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেখো গোটা ওয়ার্ল্ডই কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, গরম হচ্ছে। এমন নয় যে শুধু ট্রপিক্যাল রিজিয়নটাই আমাদের গরম হচ্ছে বা মাচ ফাস্টার, সেরকম কিছু নয়। তাহলে এইটা আমাদের ভুল রয়েছে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট আর স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। অপশন সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদের অপশন সি। এবার 8 নম্বর প্রশ্নে আসো। 8 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ দ্য কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং বাই দ্য ফলোইং গ্যাসেস। দেখো কত রকম ভাবে প্রশ্নটা এসেছে, একটা কনসেপ্ট জানলে কিন্তু তুমি প্রত্যেকটা এই টাইপের উত্তরগুলো করতে পারবে। বলেছে কারেক্ট ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং তাহলে মানে বাড়ছে, মানে কম থেকে আস্তে আস্তে বেশির দিকে যাচ্ছে,
কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে কন্ট্রিবিউশন, তাহলে কোথা থেকে কি হচ্ছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে কোন গ্যাস? তাহলে এখানে দেখো তিনটে গ্যাসের কথা বলেছে, মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। তাহলে একটু আগে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন অলরেডি দুটো করে ফেলেছি, তাই তো? অলরেডি দুটো কিন্তু করা হয়ে গেছে। আমরা কি জানলাম? সব থেকে বেশি পোটেনশিয়াল বা ক্ষমতা কার থাকছে গ্লোবাল ওয়ার্মিং এ? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড এটা আমরা কনসিডার্ড অ্যাজ কি 1, এটা আমরা কনসিডার্ড অ্যাজ 1, তাহলে এটা সব থেকে বেশি, তার মানে বিটা সবার শেষে হবে। এবার অপশন গুলোতে দেখো বিটা কোথায় শেষে আছে, কোন অপশনে? এটাতে আছে, বিটা এটাতে আছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো একটা জিনিস জানলে আমি বললাম যে বাকিটাও বা বাকি জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে যে গ্লোবাল ওয়ার্মিং এর কন্ট্রিবিউশনে কোন গ্যাসগুলো ইনক্রিজিং অর্ডারে আমাদের হচ্ছে, ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইডের ইনক্রিজিং অর্ডার হিসাবে আমরা দেখলে সেটা আমাদের 1 নম্বরে যাবে, মানে শেষে যাবে ইনক্রিজিং এর দেখলে। তাহলে প্রথমকে মানে প্রথম তো আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা জানি, কিন্তু এই যেহেতু এটা ইনক্রিজিং অর্ডার দিয়েছে তাহলে সিটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে সি দিয়ে শুরু হবে, অপশন বি সি রয়েছে। নাইট্রাস অক্সাইড এটা সব থেকে কম, তারপর হচ্ছে এ মিথেন সেকেন্ডে রয়েছে, এবং সব থেকে বেশি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল রয়েছে বা কন্ট্রিবিউশন রয়েছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি এ বি হচ্ছে এটার ইনক্রিজিং অর্ডারটা হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে প্রথম দুটো প্রশ্ন, মানে প্রথম দুটো বলতে ওই 3 নাম্বার আর 6 নাম্বার প্রশ্নের সাথেই কিন্তু এই প্রশ্নের অনেকটা মিল রয়েছে। চলো এবার আসবো 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন দেখো কি রয়েছে। এই যে প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করে দিয়েছি, এবং সেখান থেকেই দেখো প্রশ্ন এসেছে, একদম কমন প্রশ্ন। যারা এই ক্লাসগুলো করেছো বা ভিডিও দেখে গেছো, একদম কিন্তু কমন প্রশ্ন পরীক্ষাতে পেয়েছো, কারণ এই ধরনের প্রশ্নগুলোই আমাদের পরীক্ষাতে কিন্তু আসছে। তাহলে দেখো কি বলেছে, which of the following are core missions of national action plan on climate change, যেটাকে আমরা সংক্ষেপে বলি NAPCC। তাহলে এই NAPCC এর মধ্যে বলছে যে কোনগুলো কোর মিশন রয়েছে। তাহলে আমি ভিডিওতেই তোমাদের আলোচনা করে দিয়েছিলাম যে NAPCC এর কোর মিশন কটা আর অ্যাডিশনাল মিশন কটা। দেখো টোটাল হচ্ছে আমাদের এটার 12টা মিশন রয়েছে, তার মধ্যে কোর মিশন হচ্ছে 8টা আর অ্যাডিশনাল মিশন বা প্ল্যান হচ্ছে 4টা, তাহলে টোটাল হচ্ছে আমাদের 12টা। তাহলে এখানে শুধু বলেছে কোর মিশন, কোর মিশনের মধ্যে কোনগুলো পড়ছে, মানে অ্যাকচুয়াল আমরা তো জানলাম 8টা হচ্ছে আমাদের কোর মিশন, এবারে 8টার মধ্যে এখানে কোনগুলো পড়বে? ন্যাশনাল সোলার মিশন, ন্যাশনাল মিশন অন ডেজার্ট, ন্যাশনাল ওয়াটার মিশন, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার এবং ন্যাশনাল মিশন অন ইন্ডিয়ান ওশেন। ভেরি ইজি কোশ্চেন, যদি জানা থাকে তাহলে সহজে উত্তর কিন্তু করতে পারবে। তাহলে দেখো আমাদের প্রথম যে মিশনটা রয়েছে এটা আমাদের আছে, আমাদের কোর মিশনের মধ্যে প্রথমটাই হচ্ছে ন্যাশনাল সোলার মিশন, ঠিক আছে? প্রথমটাই কিন্তু ন্যাশনাল সোলার মিশনের মধ্যে পড়বে। তারপরটা কি পড়বে? এই ন্যাশনাল ওয়াটার মিশন, এটাও কোর মিশনের আন্ডারে আসছে, এবং ডি নাম্বার ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, এটাও কোর মিশনের মধ্যে আসছে। তাহলে এ সি এবং ডি, তাহলে দেখে নাও কোন অপশনে আছে, সি তে আছে, এ সি ডি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ন্যাশনাল সোলার মিশন, ন্যাশনাল ওয়াটার মিশন আর ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, এই তিনটে মিশন হচ্ছে আমাদের কোর মিশন, এই 5টার মধ্যে 3টে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে আসতে পারে। এখানে কোর মিশন হিসাবে দিয়েছে, অ্যাডিশনাল যে 4টা মিশন আছে তোমাদের অ্যাডিশনাল মিশন গুলো দিয়েও আসতে পারে, বা একদম সিম্পল কোশ্চেন আসতে পারে যে NAPCC এর আন্ডারে মোট কটা মিশন রয়েছে, 12, 13, 14, 15, এরকম ভাবে 4টে অপশন দিয়ে দিল। তাহলে NAPCC এর আন্ডারে মোট 12টা মিশন রয়েছে। NAPCC এর একটা ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা যদি চাও যে সেই ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে? চলো 10 নম্বর প্রশ্নে চলে আসবো। 10 নম্বর বলছে which of the following gases has maximum global warming potential, maximum global warming potential কার রয়েছে? which of the following gases has maximum global warming potential। দেখো অলরেডি কিন্তু আমরা এটা করলাম একটু আগে, ঠিক আছে? একই রকম প্রশ্ন দেখো বারবার করে আসছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের ম্যাক্সিমাম কি? একটু আগেই আমরা জেনেছি কার্বন ডাই অক্সাইড, তাহলে আর বলার অপেক্ষা রাখে না, বিভিন্ন রকম ভাবে দেখো প্রশ্নটা এসেছে। মানে এই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল দিয়ে আজকে কিন্তু অলরেডি আমরা মোটামুটি ভাবে 4টে প্রশ্ন কিন্তু সলভ করে নিলাম। দেখো 4টে প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যেই সলভ করে নিয়েছি, ঠিক আছে? চলো তাহলে আর এটা বলার অপেক্ষা রাখে না, এটার উত্তর কি হবে? আচ্ছা 11 নাম্বার, একটু আগেই আলোচনা হলো,
আমি তখনই বললাম এটার উত্তর। আর দেখো এই প্রশ্নটাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। হাউ মেনি ন্যাশনাল মিশনস আর দেয়ার ইন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ? তাহলে মোট কটা মিশন রয়েছে? ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জে মোট কটা মিশন রয়েছে? তাহলে আমি তখন বলেছিলাম যে টোটাল আমাদের 12টা মিশন রয়েছে, কিন্তু কোর মিশন রয়েছে 8টা। 8টা হচ্ছে কোর মিশন। তাহলে এখানে অপশন দেখো কি আছে, 6, 7, 8, 9। তাহলে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে 8টা হচ্ছে আমাদের কি, 8টা হচ্ছে টোটাল মিশন রয়েছে। মানে এখানে কিন্তু আমাদের যদি থাকতো 11, 12, 13, 14 তাহলে কিন্তু 12 হতো, কারণ টোটাল আমাদের 12টা রয়েছে, তার মধ্যে 8টা হচ্ছে কোর মিশন। আর দেখো ওই যেহেতু 8 আছে এখানে অপশন, 12 নেই, সেই জন্য কিন্তু আমরা 8টাকে ধরবো। যেহেতু 8টা আমাদের মেন বা কোর মিশন রয়েছে, সেই জন্য এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে আসো। 12 নম্বর দেখো কি বলেছে, which one of the following has contributed maximum in sea level rise so far in the context of climate change? এই যে কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কার রয়েছে, মানে কোন এমন কারণ যেটা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, জলবায়ুর পরিবর্তনে কিসের ক্ষেত্রে, সি লেভেল রাইজ। সি লেভেল রাইজটা কোন এমন কারণের জন্য হচ্ছে? তাহলে এ রয়েছে অপশন এ মেল্টিং অফ আন্টার্কটিক আইস শিট, অপশন বি মেল্টিং অফ গ্লেসিয়ার্স, অপশন সি থার্মাল এক্সপ্যানশন অফ ওশিয়ানিক ওয়াটার, এবং অপশন ডি মেল্টিং অফ গ্রিনল্যান্ড আইস শিট। দেখো মোটামুটি কিন্তু কাছাকাছি অপশন গুলো রয়েছে, প্রায় একই রকম অপশন, ওই আইস শিটের গলন বা গ্লেসিয়ার বা হিমবাহের গলন, ঠিক আছে, এই ধরনেরই কিন্তু জিনিসগুলো রয়েছে। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু হবে সি, থার্মাল এক্সপ্যানশন অফ ওশিয়ানিক ওয়াটার। ওশিয়ানিক ওয়াটারে থার্মাল এক্সপ্যানশনটাই হচ্ছে সি লেভেল রাইজের একটা বড় কারণ। ঠিক আছে, তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এবার আবার দেখো এনএপিসিসি থেকে কোশ্চেন দিয়েছে। এনএপিসিসি লঞ্চ ইন দ্য ইয়ার, কত সালে লঞ্চ হয়েছিল? কিন্তু এখানে এনএপিসিসির কথাটা শুধু আবার বলেনি, এর মধ্যে একটা মিশনের কথা ঢুকিয়ে দিয়েছে, ন্যাশনাল সোলার মিশন। অর্থাৎ এনএপিসিসির যে প্রথম মিশনটা রয়েছে সেটার কথাই কিন্তু এখানে বলছে, যে ন্যাশনাল সোলার মিশন, ওয়ান অফ দ্য মিশন অফ এনএপিসিসি ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার। আমরা একটু আগে জানলাম যে এনএপিসিসির মধ্যে মোট 8টা কোর মিশন আছে। এবারে 8টা কোর মিশনের মধ্যে প্রথম মিশনটাই হচ্ছে ন্যাশনাল সোলার মিশন। সেই জন্যই আমি তোমাদেরকে আরো একবার বলে রাখছি, চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই এনএপিসিসি দেখে নিও, কারণ এনএপিসিসি থেকে প্রত্যেক বছর কিন্তু একটা দুটো করে প্রশ্ন আসছে। একটা দুটো আমি কম বললাম, তার থেকেও বেশি প্রশ্ন আসছে, তোমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেলে। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এনএপিসিসি, ডিটেলস ভিডিও দেওয়া আছে, দেখে নিও। তাহলে এনএপিসিসির মধ্যে ন্যাশনাল সোলার মিশন এটা কত সালে লঞ্চ হয়েছিল? খুবই সহজ প্রশ্ন, 2010 সালে এটা লঞ্চ হয়েছিল ন্যাশনাল সোলার মিশন। ঠিক আছে, এবং ন্যাশনাল সোলার মিশনে কি বলা রয়েছে, আমাদের লক্ষ্যমাত্রা কি হবে, আমরা সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে কতটা এগিয়ে যেতে পারবো, কত লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সমস্তটাই কিন্তু সেই ভিডিওতে আলোচনা করে রয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার একটা অ্যাসারশন রিজন টাইপ প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে প্রশ্ন। বলছে অ্যাসারশনে কার্বন মনোক্সাইড হ্যাজ ডিরেক্ট গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, এবং রিজনে বলছে কার্বন মনোক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ক্যান ফর্ম কার্বন ডাইঅক্সাইড and can also affect the concentration of methane। তাহলে assertion reason এর যে প্রশ্নটা দিয়েছে, দেখো আমরা কিভাবে এটাকে সলভ করব। দেখো প্রথমে আমরা দেখব যে কোনটা ঠিক কোনটা ভুল, আগে এটা দেখব, তারপরে আমরা দেখব যে কোনটা কার সঠিক এক্সপ্লেনেশন না ভুল এক্সপ্লেনেশন দিচ্ছে। আগে আমরা দেখব যে প্রথমে কোনটা সঠিক কোনটা ভুল, বা এমনও হতে পারে যে হয়তো দুটোই ঠিক আছে কিন্তু 8টা এর সঠিক এক্সপ্লেনেশন নেই, তারপর আমরা সেটা দেখব। তাহলে কার্বন মনোক্সাইড হ্যাজ ডিরেক্ট গ্রিন হাউস এফেক্ট, এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? দেখো এখানে কি বলেছে, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড কিন্তু ডিরেক্ট গ্রিন হাউস এফেক্ট এটা করে না, মনে রাখবে। কার্বন মনোক্সাইড করে না, CO2 করে, তাই তো, CO2 করে কিন্তু কার্বন মনোক্সাইড করে না। তাহলে ডিরেক্ট গ্রিন হাউস এফেক্ট করছে না, তাহলে আমাদের কি এটা হয়ে যাচ্ছে ফলস। এবার এইটা যদি আমার জানা থাকে, এটা যদি ফলস হয়ে যায়, তাহলে দেখো আমাদের অপশনে কি আছে,
এ ইজ ফলস, এ ইজ ফলস দেখো একটা অপশনেই আছে, সেটা হচ্ছে অপশন ডি। তাহলে চোখ বন্ধ করে অপশন ডিটাই আমাদের উত্তর হবে। তাও আমরা মিলিয়ে নেব যে রিজনটা ঠিক না ভুল, কি আছে রিজনটা একটু দেখে নেব। বলছে কার্বন ডাই অক্সাইড, সরি, কার্বন মনোক্সাইড ইন অ্যাটমসফিয়ার ক্যান ফর্ম, কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড, এন্ড ক্যান অলসো এফেক্ট দ্য কনসেন্ট্রেশন অফ মিথেন, ক্যান অলসো এফেক্ট দ্য কনসেন্ট্রেশন অফ মিথেন। তাহলে কি হবে এটা, এটা কিন্তু ঠিক। কার্বন মনোক্সাইড কি করছে, ফর্ম করছে কার্বন ডাই অক্সাইড, এবং ক্যান অলসো এফেক্ট, কিসের উপর প্রভাব ফেলছে, কনসেন্ট্রেশন অফ মিথেন, এই যে মিথেন গ্যাস রয়েছে তার উপরও কিন্তু একটা প্রভাব ফেলছে, কে, কার্বন মনোক্সাইড। তাহলে আমাদের আরটা হচ্ছে ঠিক, আর হচ্ছে ট্রু। এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। এখানে সাজাতে বলেছে, কি হিসাবে সাজাতে বলেছে দেখে নাও। বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং গ্যাসেস ইন অ্যান ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ডস গ্লোবাল ওয়ার্মিং। দেখো ওই একই রকম প্রশ্ন, এর আগেও কিন্তু অলরেডি আমরা 4টে প্রশ্ন এই ধরনের সলভ করে নিয়েছি। কত বার আসছে একই রকম প্রশ্ন, দেখতে পাচ্ছ তো। কনসেপ্টে যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সহজে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তাহলে অ্যারেঞ্জ দ্য ফলোইং গ্যাস, গ্যাসগুলোকে তোমার অ্যারেঞ্জ করতে বলছে ইনক্রিজিং অর্ডারে, যার কন্ট্রিবিউশন কি রয়েছে টুয়ার্ডস গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ইনক্রিজিং বলেছে মানে সব থেকে আগে কম কার রয়েছে সেটা দেখবো, সব থেকে কম, তারপরে তারপরে কে এবং সব থেকে লাস্ট বেশি। তাহলে এখানে দেখো আমরা ইতিমধ্যেই 3টে প্রশ্নে জেনেই নিয়েছি সব থেকে বেশি কন্ট্রিবিউশন থাকে কার্বন ডাই অক্সাইড বা CO2, ঠিক আছে। এবং এই ডিটা দেখো এখানে সারপ্রাইজলি সবগুলোতেই আছে, ডিটা দেখো সবগুলোতেই আছে। তাহলে আমাদের কিন্তু এটা খুব কেয়ারফুলি করতে হবে, তাই না, কারণ আমাদের ডি প্রত্যেকটা অপশনেই রয়েছে। তাহলে ডিটা আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে যে হ্যাঁ ডি আছে, ঠিকই আছে সবগুলো অপশনে, কিন্তু কোনটার সব থেকে কম তাহলে রয়েছে। দেখো উত্তরটা বেশ এখানে মানে কি বলবো, আমাদের এটা দেওয়াই রয়েছে অ্যান্সারটা। সব থেকে কম কন্ট্রিবিউশন হচ্ছে মিথেনের, ঠিক আছে। তারপরে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC, তারপরে নাইট্রাস অক্সাইড, এবং সব থেকে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হবে অ্যান্সার, অপশন এ বি সি ডি পরপর সাজানোই রয়েছে, মানে সব থেকে কম কনসেন্ট্রেশন এই অপশন অনুযায়ী রয়েছে আমাদের মিথেনের, তারপরে CFC, তারপরে নাইট্রাস অক্সাইড, এবং সবার শেষে আছে কার্বন ডাই অক্সাইড বা CO2। তাহলে আমাদের সাজানোই রয়েছে পরপর। তাহলে ইনক্রিজিং অর্ডার আমরা দেখলাম মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড এবং CO2, ঠিক আছে। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। 16 নম্বর দেখো প্রশ্ন কি দিয়েছে, which one of the following gases has the maximum global warming potential। দেখো আবার ওই একই রকম প্রশ্ন, ঠিক আছে। which one of the following gases has the maximum global warming potential, সব থেকে বেশি কার রয়েছে। আবার দেখো একই কত রকম ভাবে এসেছে, মানে কম বেশি বলতে গেলে মানে 5 থেকে 6টা হয়তো এমন সাবজেক্টের প্রশ্ন আমি দেখলাম যেখানে এই প্রশ্নটাই আমি দেখতে পেলাম। তাহলে আর নতুন করে উত্তর বলার আশা করি কোনো দরকারই পড়বে না, ইতিমধ্যে 4 থেকে 5 বার এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। চলে আসবো 17 নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে। 17 নম্বর প্রশ্ন বলছে হোয়াট কুড বি দ্য কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কিছু কনসিকুয়েন্সেস বা কিছু রেজাল্ট বা ফলাফল কি কি রয়েছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে হোয়াট কুড বি দ্য কনসিকুয়েন্সেস, কোনগুলো ফলাফল বা রেজাল্ট, গ্লোবাল ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, বিশ্ব জলবায়ুতে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি তার রেজাল্ট গুলো কি কি। এই রয়েছে চেঞ্জ ইন সয়েল ময়েশ্চার কন্টেন্ট, বি চেঞ্জ ইন এল নিনো, সি মোর ফ্লাড, ডি মোর ড্রট, এবং ই চেঞ্জ ইন ওশিয়ান সার্কুলেশন। তাহলে কোনগুলো আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ফলাফল বা রেজাল্ট। দেখো খুব সহজ রয়েছে, আমরা এগুলোর মধ্যে দেখতে পাবো হচ্ছে এখানে সবগুলোই হবে, ঠিক আছে। অপশন ডি সবগুলোই হচ্ছে কনসিকুয়েন্সেস গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এটার জন্য আমাদের সয়েল ময়েশ্চার, এটার কন্টেন্ট কি হচ্ছে, এটার চেঞ্জ হচ্ছে। এল নিনো, এটারও আমরা প্রভাব দেখতে পাচ্ছি, এল নিনো, লা নিনা, এটারও একটা প্রভাব রয়েছে, চেঞ্জ রয়েছে। খরা, বন্যা, এগুলোর উপরও প্রভাব পড়ছে, ঠিক আছে। মানে সমস্তটাই কনসিকুয়েন্সেস গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের, এখানে কোনোটাই বাদ যাবে না। A B C D E অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সবগুলোই হবে, ঠিক আছে।
আচ্ছা, প্রশ্ন নাম্বার 18 দেখো কি রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মেজার্ড ইন ডবসন ইউনিট। ডবসন হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটের সাহায্যে বলছে আমরা কোন জিনিসকে মেজার করি, আমরা কোন এমন জিনিস রয়েছে যেটাকে মেজার করি ডবসন ইউনিট দ্বারা। তাহলে অপশন এ রয়েছে সিএফসি, অপশন বি স্ট্র্যাটোস্ফেরিক ওজন, অপশন সি আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে, এবং অপশন ডি সোলার রেডিয়েশন। খুবই সহজ প্রশ্ন, আমরা অনেকেই জানি এই প্রশ্নের উত্তর, যে স্ট্র্যাটোস্ফেরিক যে ওজন রয়েছে, স্ট্র্যাটোস্ফেরিক যে ওজন বা ওজন গ্যাস যাই বলো না কেন, তার পরিমাপ আমরা করি হচ্ছে এই ডবসন ইউনিট দ্বারা। ঠিক আছে, এটাকে আমরা ডিইউ এইভাবে লিখি, ক্যাপিটাল ডিইউ লিখে থাকি। ঠিক আছে, ডবসন ইউনিট। তাহলে ডবসন ইউনিটের দ্বারা আমরা কি পরিমাপ করছি? স্ট্র্যাটোস্ফেরিক ওজন। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজনের যে ঘনত্ব, সেইটা আমরা মেজার করি এই ডবসন ইউনিট দিয়ে। ঠিক আছে, তো এই ওজন থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে, প্রত্যেকে কিন্তু এই টপিকটা একটু ভালো করে দেখে যেও পরীক্ষাতে। নেট এবং সেট এক্সাম দুটোর জন্যই কিন্তু ওজনের এই টপিকটা বা ওজন লেয়ার বা ওজন লেয়ার ডেপ্লিশন, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো আরো একবার বলি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অলরেডি অনলাইন এবং অফলাইন ব্যাচে আলোচনা হয়ে গেছে, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি, সেটা অনলাইন ব্যাচ হোক বা অফলাইন ব্যাচ হোক, প্রত্যেকটা দিন 20টা করে প্রশ্ন আলোচনা হচ্ছে। তো তোমরা যারা হয়তো কোনো কারণে প্রিপারেশন নিতে পারছো না বা আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে যুক্ত এখনো হওনি, তো তাদের জন্য আশা করি এই ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা খুব ভালো মতো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও। প্রত্যেককে আমি এটাই বলবো যে পারলে খাতাতে উত্তরগুলো লিখে নিতে পারো, কোন প্রশ্নের কি উত্তর হলো, বা প্রশ্নটাও লিখে নিতে পারো, ভিডিওটা পজ করে হতে পারে, বা তোমরা স্ক্রিনশট নিয়ে হতে পারে, তোমাদের যেভাবে ইচ্ছা কিন্তু লিখে নিতে পারো। ঠিক আছে, এবং যারা এখনো মনে করছো যে আগামী নেট এবং সেট এক্সামের জন্য প্রিপারেশন নিবে ভালো করে, আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা 87774049 এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। চলে আসবো 19 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ ফলোইং এয়ার পলিউটেন্টস। এই যে এয়ার পলিউটেন্টস রয়েছে বা বায়ুর যে সমস্ত দূষকগুলো রয়েছে, তার মধ্যে বলছে ইনক্রিজিং অর্ডারে তোমাদেরকে সাজাতে হবে, মানে কোন পলিউটেন্টের গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা সব থেকে কম, তারপরে কার বেশি এবং সব থেকে শেষ কে রয়েছে বা সব থেকে বেশি কার রয়েছে, এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে সিএফসি 11 রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে এবং মিথেন রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন অনুযায়ী যদি আমরা দেখি কোনটা হবে, অপশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে এ যেটা রয়েছে মানে সিএফসির কিন্তু সব থেকে এখানে শেষে থাকবে। ঠিক আছে, কারণ দেখো এখানে শুধু কার্বন ডাই অক্সাইড নেই, কার্বন ডাই অক্সাইড তো জানো যে কনসিডার্ড অ্যাজ 1 আমরা করছি, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড ছাড়াও যেহেতু সিএফসি আছে, তাহলে সিএফসির গ্লোবাল ওয়ার্মিং এর পটেনশিয়ালটা এখানে কার্বন ডাই অক্সাইডের থেকে একটু বেশি হয়ে আছে। মানে সিএফসির কোনটা, সিএফসি 11টা, সব সিএফসি নয়, সিএফসির অনেক ভাগ রয়েছে, অনেক ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তার মধ্যে শুধুমাত্র সিএফসি 11 এর এটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল CO2 থেকে অনেক বেশি। তাহলে এটার আমাদের উত্তর কি হবে? এটার আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সব থেকে কম হিসাবে এখানে চলে আসবে কার্বন ডাই অক্সাইড, তারপরে আসবে মিথেন, তারপরে আসবে নাইট্রাস অক্সাইড এবং তারপরে আসবে এ অর্থাৎ সিএফসি 11। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু এখানে অপশন অনুযায়ী মেলাতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসের বা ভিডিওর আজকে লাস্ট কোশ্চেন দেখো কি আছে, হুইচ অ্যামং দ্য ফলোইং আর গ্রিন হাউস গ্যাসেস। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, 5টা এখানে দিয়েছে তোমাদের, এর মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো গ্রিন হাউস গ্যাস। তাহলে দেখো গ্রিন হাউস গ্যাস কোনগুলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। তাহলে প্রথম যেটা আছে সারফেস ওজোন, তাহলে সারফেস ওজোন কি, সারফেস ওজোন হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, বি যেটা আছে অ্যামোনিয়া তো গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, সি যেটা রয়েছে মিথেনটাও এখানে গ্রিন হাউস গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন মনোক্সাইড মনে রাখবে, এটা গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস, নট কার্বন মনোক্সাইড। আর নাইট্রাস অক্সাইডটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে কি কি দাঁড়ালো, এ সি এবং ডি, ই, এ সি ই। তাহলে দেখো কোন অপশনে আছে, অপশন বি তে আছে এ সি ই। তাহলে এই
সারফেস ওজোন, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এই তিনটে হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। দেখো আমাদের গ্যাসের কথা বলেছে, ঠিক আছে, গ্রিন হাউস আমাদের গ্যাসের কথা বলেছে, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন। কোন টপিক থেকে? ক্লাইমেট চেঞ্জ। দেখো ক্লাইমেট চেঞ্জ থেকে কতগুলো প্রশ্ন এসেছে, আমি মাত্র 20টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম, আরো অনেক প্রশ্ন রয়েছে, আরো অনেক প্রশ্ন আমাদের ক্লাইমেট চেঞ্জ থেকে রয়েছে, সেগুলো কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচগুলোতে আলোচনা হচ্ছে। তো যারা মনে করছো যে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হবে, তারা এই নাম্বার যে দেওয়া রয়েছে স্ক্রিনে 87774049 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে অনলাইন এবং অফলাইন ব্যাচে অ্যাডমিশন হতে পারো। তো কেমন লাগলো আজকের এই ভিডিও বা এই এমসিকিউ সেশন? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানিও, এবং তোমরা এরপর আর কোন টপিক থেকে ভিডিও চাইছো বা এরকম এমসিকিউ চাইছো, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভ, অবশ্যই সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানিও। তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিয়ে আমাদের যে এই ভিডিওর যে লিংক রয়েছে সেটা তোমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা নেট এবং সেটের প্রিপারেশন নিচ্ছে এবং পেপার ওয়ানের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাইছে, তাদের সাথে এই ভিডিওর লিংকটা একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে বাকিরাও একটু উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করব। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরো একটা নতুন ক্লাস, এই পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিটেরই আরো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।